নোটপ্যাড প্লাস প্লাসটা আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন। নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড দিয়ে সার্চ দিলেই যে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, এখানে গেলেই আপনারা এটা ডাউনলোড করে ফেলতে পারবেন। তাছাড়া আপনাদের আরো কিছু সফটওয়্যার বলে দিই, মনে করেন সাবলাইম, ঠিক আছে, সাবলাইম টেক্সট এডিটর, এটাও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এই দুটাই স্যার হলে ওটা এনাফ। স্যার সফটওয়্যারের লিংক গুলো হ্যালো স্যার যদি চ্যাটে দিয়ে দিতেন তাহলে। হ্যালো স্যার। এগুলো এগুলো সব গুগলে পাবেন। গুগলেই পেয়ে যাবেন, হবে এই যে সার্চ দিলেই পেয়ে যাবেন। ধন্যবাদ। স্যার মাইন্ড করেন না, নোটপ্যাড প্লাস প্লাসটা তো শিখে গেলে মানুষ শিখতে পারতো তাড়াতাড়ি, ইজি ছিল। হ্যাঁ, আমি ওটি দিয়ে করতেছি, সমস্যা নাই। এই যে নোটপ্যাড প্লাস প্লাস জি, আমরা থ্যাংক ইউ। করতেছি। ঠিক আছে, এটা আমিও জানি যে নোটপ্যাড আমার জন্যই কষ্টকর, সব কোড একটা একটা করে টাইপ করতে হবে। হ্যাঁ, এটা আপনাদের জন্য আ- আরো ভালো। হ্যাঁ, স্যার আচ্ছা আপনি আমি, স্যার শুরু করেন স্যার। জি ওকে ওকে। তো আপনাদের এই অনেকেই জানেন, আর যদি না জানেন আমি এখান থেকে আপনাদের দেখাই দিচ্ছি। যেমন W3 স্কুল HTML দিয়ে যদি সার্চ দেন, তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা চলে আসবে। ঠিক আছে, W3 স্কুলটা মানে বিগিনারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট। তো এখানে আপনারা গেলে যেটা হবে যে আমি হয়তোবা অনেক কিছুই দেখানো সম্ভব হবে না, কারণ অনেক ইন ডিটেল অনেক কিছু আছে। ঠিক আছে, তো আমি হয়তোবা 60-70% কভার করব, বা অনেক কিছুর অনেক ডেসক্রিপশন বলতে পারবো না। এখানে গেলে আপনারা সব ডেসক্রিপশন গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে যেটা হলো যে আমরা যে প্রথমত যে ল্যাঙ্গুয়েজটা দেখতেছি যে HTML, তো এটার ফুল মিনিং হলো আমাদের স্ট্যান্ডার্ড হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমাদের যেটা হবে ট্যাগ বেস ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমি একটা ল্যাঙ্গুয়েজের স্যাম্পল দেখাচ্ছি, যেমন ডক টাইপ HTML, তো হেড, তারপরে বডি, আর তার ভিতরে দুটো ট্যাগ আছে। ঠিক আছে, তো এটা হলো আমাদের HTML ট্যাগের সিনটেক্স আর কি। তো এখানে আমাদের মেইনলি এইচটিএমএলটা কি জন্য ইউজ হয়, এটা হলো সাধারণত আমাদের ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য আমাদের এই এইচটিএমএলটা ইউজ হয়, এবং এই এইচটিএমএল দিয়ে কিন্তু আমাদের ওয়েব পেজের স্ট্রাকচারটাও তৈরি করা যায়। যেমন আমরা একটু পরেই দেখবো হয়তো বা দুই একটা ক্লাসের ভিতরে, যখন আমরা টেবিল দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করব, বা আমাদের বিভিন্ন ধরনের মানে হেডিং বা ফুটার স্ট্রাকচার তৈরি করব, তখন দেখবেন যে স্ট্রাকচারটা কিন্তু আমরা এইচটিএমএল ট্যাগ দিয়ে করতে পারতেছি। ঠিক আছে, আর হলো আমাদের বিভিন্ন ধরনের আমাদের কিছু ট্যাগ আছে, যে স্পেশালিস্ট ট্যাগ গুলা দিয়ে ওই স্পেশাল কাজগুলা করা হয়। যেমন আমি লিঙ্কিং যদি করতে চাই, বা প্যারাগ্রাফ যদি করতে চাই, বা হেডিং করতে চাই, এইচটিএমএল এ বিভিন্ন ধরনের লেভেল ট্যাগ আছে। এই লেভেল ট্যাগ গুলো ইউজ করে আমরা এই কাজগুলো করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। তো শুরু করার আগে প্রথমত আমাদের দুইটা জিনিস দেখবো, একটা হলো ফোল্ডার স্ট্রাকচার। তো আপনি এটা কোথায় করবেন, কিভাবে করবেন? তো আমরা ধরলাম যে যেহেতু এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো সার্ভার বেস ল্যাঙ্গুয়েজ না, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সেক্ষেত্রে কিন্তু আপনার এটার জন্য কোনো সার্ভার প্রয়োজন নাই। আপনি ডেস্কটপে জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে এইচটিএমএল এর ফাইল তৈরি করে আপনি এইচটিএমএলটা রান করাইতে পারবেন। তো এখানে হ্যালো স্যার। দেখেন আমি ফোল্ডারের ভেতরে, জি এই যে এখানে ফোল্ডারে দেখলাম যে ইন্ডেক্স এইচটিএমএল, এখানে যে গুগল ক্রোমের একটা সাইন আসছে, হ্যাঁ এটা অনেক সময় অনেক কম্পিউটারে আসে না, আমারটা হ্যাঁ হ্যাঁ, আসে আমি না, এই জন্য আমি বলতেছি আর কি। দেখাচ্ছি আমি কোশ্চেন করার সুযোগ ধন্যবাদ। দেবো, এটা আমার এই আলোচনার ভিতরেই ঢুকবে যে কিভাবে আসতেছে। আচ্ছা, তো প্রথমত যে আমরা একটা ফোল্ডার তৈরি করছি, ইশিখন নামে করছি, আপনারা যে কোনো নামেই করতে পারেন, সমস্যা নেই। পরবর্তীতে আমি একটা ফাইল তৈরি করলাম, তো এই ফাইলটা হলো index.html। আচ্ছা, প্রথম কথা হলো যে ওয়াই ইন্ডেক্স। ঠিক আছে, তো ইন্ডেক্সটা এই জন্যই আমরা ইন্ডেক্স নাম দিছি যে আমাদের যখন সার্ভারে কোনো ফাইল রান করে, তখন ইন্ডেক্স ফাইলটাকে রুট হিসেবে নেয়, রুট ফাইল। ঠিক আছে, মানে সেই ইন্ডেক্স ফাইলটাকে রান করবে সবার প্রথমে, এটাকেই আমাদের সার্ভারের সবসময় কনফিগারেশনে বলে দেওয়া থাকে। ঠিক আছে, দ্যাটস ওয়াই ইন্ডেক্স নামে আমি তৈরি করছি। আর ডট এইচটিএমএলটা হলো এক্সটেনশন। ঠিক আছে, যে এই ফাইলটা কি এক্সটেনশনে আছে বা কি টাইপে আছে। তো দেখেন এই যে টাইপের ভেতরে গেলে আমাদের এই যে দেখেন এখানে লেখা আছে হাইপার টেক্সট ডকুমেন্ট এইচটিএমএল। এই দেখেন এইচটিএমএল ডকুমেন্ট, তার মানে হলো এটা একটা এইচটিএমএল এর ফাইল, বা এইচটিএমএল এর ডকুমেন্টেড ফাইল। ঠিক আছে, ওকে। তো অনেক সময় যেটা থাকে, আমি যেটা দেখাচ্ছি, যেমন মনে করেন আমার এই ফাইলটার উপর ক্লিক করে ভিউতে গেলাম। ঠিক আছে, ভিউতে গিয়ে মনে করেন যে এখানে ফাইল নেম এক্সটেনশনটা উঠাই দিলাম। ঠিক আছে, আপনাদের অনেকের পিসিতে এই অবস্থায় থাকবে, দেখেন এখন এই অবস্থায় আছে। ঠিক আছে?
তো আপনি মনে করেন যে কোনো কারণে এই ফাইলটাকে ভাইয়া দেখা আপনি, যাচ্ছে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না, আমি শুধু ফিক্সড হয়ে রইছে, কোনো মুভমেন্ট নাই। সবারই একই ঠিক অবস্থা? আছে ভাই আমরা ঠিক আপনাদের থেকে ক্লিয়ার clear দেখতে পাচ্ছি স্যার। তার নেটের সমস্যা আছে, নেটের সমস্যা, নেট প্রবলেম, জি স্যার, হতে পারে নেট প্রবলেম হতে পারে। আচ্ছা, ওকে। নেট প্রবলেম স্যার। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছিলাম ওটা দেখাই। তাহলে আমি মনে করেন যে যেহেতু একটা এক্সটেনশন আমরা জানি বা শিখলাম যে ডট দিয়ে করতে হয় বা ডটের পরে লিখতে হয়, তো আমি মনে করেন যে এখানে দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো আপনারা যে উদ্দেশ্যে এই এইচটিএমএলটা করছেন, অ্যাকচুয়ালি কিন্তু এটা এইচটিএমএল হয় নাই। ঠিক আছে, কারণটা হলো আমাদের এক্সটেনশনটা হাইড করা ছিল। তো আপনারা এই ভিউতে গিয়ে যদি ফাইল নেম এক্সটেনশনটা ওপেন করে দেন, তাহলে দেখেন যে অ্যাকচুয়ালি এটা কয়বার এইচটিএমএল হয়ে গেছে, দুইবার এইচটিএমএল হয়ে গেছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটা যদি আপনি যখন কোনো ফাইলের এক্সটেনশনটা সেট করবেন, তখন ফাইল নেম এক্সটেনশনটা টিক দেওয়া আছে কিনা এটা চেক দিয়ে নেবেন। আদারওয়াইজ আপনার এখানে দেখা যাবে এক ফরম্যাটে আছে, আপনি বারবার এইচটিএমএল দিচ্ছেন কিন্তু এইচটিএমএল হচ্ছে না। ঠিক আছে, তো এখানে এটা একটা বিষয়, এক্সটেনশন কিভাবে তৈরি করবেন বা ফাইলের নেম কিভাবে লিখবেন। ফাইলের নেম লেখার ক্ষেত্রে কিছু কনভেনশন আছে, যেমন প্রথমত বলছি ইন্ডেক্স ফাইল কেন লিখলাম, দ্বিতীয়ত যে এই ফাইলের নেমটা আপনি কি দিবেন, করিম রহিম এই নামে দিবেন তা না। ঠিক আছে, এই ফাইলের অবশ্যই নেমটা অবশ্যই ওই ফাইলের কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। মনে করেন যে আপনার সম্পর্কে কিছু আপনি সেই ফাইলে লিখছেন, তো সেক্ষেত্রে আপনি দিতে পারেন অ্যাবাউট মি। বা আপনি প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখছেন, তাহলে প্রোডাক্ট ডট এইচটিএমএল। বা মনে করেন যে আপনি ক্যাটাগরি সম্পর্কে লিখছেন, তাহলে ক্যাটাগরি ডট এইচটিএমএল। মানে অবশ্যই রিলেটেড নেম হবে, এবং নেমের ক্ষেত্রে সবসময় আমাদের কখনো হোয়াইট স্পেস হবে না। মনে করেন আপনি দিলেন স্যার ইন্ডেক্স 01 ডট এইচটিএমএল। জি, হ্যালো স্যার শুনতে পাচ্ছি। স্যার ইন্ডেক্সের পাশে যে ক্রোমে চিহ্নটা ওইটা আসতেছে না স্যার। ওটা এখন আমি দেখাই না, একটু আমরা সময় দেন, আমি মানে ওই পর্যন্ত যাইনি। আমি ফাইলের নেমটা শেষ করে দেন আমি রান কিভাবে করতে হয় তখন গিয়ে আমি দেখাবো যে ক্রোম নাকি মজিলা কিভাবে হবে। ঠিক আছে, আমি একটু শেষ করে নিই। আচ্ছা, ওকে। তো ফাইলের নেম যেটা হচ্ছে যে আমি কখনো ফাইলের নেমে যে কনভেনশনটা আছে, কখনো আমি হোয়াইট স্পেস দিব না। ঠিক আছে, ফাইলের নেমে সবসময় আমি যদি কখনো আমার ফাইলের নেমে কখনো একটা সেপারেশন ক্রিয়েট করতে হয়, সাপোজ ইন্ডেক্স 1 বা স্যার এরকম সাউন্ডটা কিছু অনেক একটা, আস্তে শোনা যাচ্ছে। সবারই তাই সবাই না আস্তে স্যার শোনা যাচ্ছে। আমাদের না স্যার ঠিক সাউন্ড আছে আমাদের আপনি আমাদের এখানে না, ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে, শুনতে স্যার। পাচ্ছি। এখন হয়তো সাউন্ড আমাদের পারফেক্ট নেটের স্যার, কারণে হবে। দুই একজনের সমস্যা হয় নেটের কারণে, এটার জন্য অবজেকশন হ্যাঁ, দেওয়ার হ্যাঁ, দরকার না, এটা তো নেটের স্বাভাবিক কারণে। জ্ঞান, বোঝা যায়। আচ্ছা, সমস্যা নেই। অনেকে আমার সাইডেও নেট প্রবলেম থাকতে পারে, তো মনে করাই দেন ভালো হবে, মাঝে মাঝে হয়তো বা প্রবলেম হতে পারে। আচ্ছা, তো এখানে যেটা বললাম যে কখনো হোয়াইট স্পেস আমরা দিব না, আমরা চেষ্টা করব যে ফাইলের নেমটাতে যদি কখনো আমার সেপারেশন ক্রিয়েট করতে হয় তাহলে আন্ডারস্কোর ইউজ করতে পারি। সাপোজ দিলাম যে আন্ডারস্কোর 1, যদি কখনো আমার সেপারেশন ক্রিয়েট করা লাগে তো সেক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, একটু মিউট করে দেই। সবাই একটু মিউট করে দিন। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আবার আরেকটা জিনিস আছে, ফাইলের নেমে কখনো আপনারা স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন না। মনে করেন যে আমরা চাচ্ছি যে আপনি দিলেন যে এক্সক্লেমেটরি সাইন হ্যাশ দিয়ে এভাবে আপনি ফাইলের নেম ক্রিয়েট করতেছেন, এগুলো আপনারা ইউজ করবেন না। সিম্পল, আমার মনে হয় খুবই সহজভাবে আমি বুঝাইতে পারছি যে ফাইলের নেমটা রিলেটিভ হবে, এবং ফাইলের নেমে কখনো হোয়াইট স্পেস অ্যালাউ না, স্পেশাল ক্যারেক্টার অ্যালাউ না, এবং যদি আপনারা নাম্বার ইউজ করেন বা হয় সেক্ষেত্রে ডানে ইউজ করবেন লাস্টে, এবং সেপারেশনের জন্য আন্ডারস্কোর ইউজ করবেন। এক্সটেনশন, এখন হলো এই ফাইলটা কিভাবে রান করব। তো রান করার ক্ষেত্রে আমাদের যেটা হলো যে আপনারা যদি রাইট ক্লিক করে প্রপার্টিজে যান, প্রপার্টিজে গেলে দেখেন এখানে ওপেনস উইথ, যে ফাইলটা কিভাবে রান হবে বা কার মাধ্যমে রান হবে, সেখানে বিভিন্ন সফটওয়্যারের নাম বলে দেওয়া আছে। যেমন মনে করেন গুগল ক্রোম, এখানে আমার বিল্ট ইন দেওয়া। আমি যদি এটা মজিলা দিয়ে ওকে দেই, তাইলে আপনার এটা দেখেন মজিলা সাইনে হয়ে গেছে, এবং এই ফাইলটা তাহলে মজিলা সফটওয়্যারের মাধ্যমে বা ব্রাউজারের মাধ্যমে রান করবে। তখন এখানে ফায়ারফক্স দেখেন মজিলা চলে আসছে। ঠিক আছে, তো এখানে আপনার প্রপার্টিজে গিয়ে আপনি এটা সেট করে দিতে পারেন যে চেঞ্জে ক্লিক করে আপনার কোন সফটওয়্যারে বা ব্রাউজারে এটা রান হবে সেটা। ঠিক আছে,
অপেরা মিনি দিলে অপেরা স্যার মিনি। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি হ্যালো জি, শুনতে পাচ্ছি। স্যার, আমি বলতেছি আর কি যে মানে কোন ব্রাউজার দিয়ে রান করলে মানে সবচেয়ে ভালো হয়, আমরা মজিলা ফায়ারফক্স নাকি সমস্যা নেই, গুগল এটা ক্রোম? এটা আপনার যেটা হলো যে প্রথমত চিন্তা করবেন যে ওয়েবসাইটটা বানাচ্ছেন ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট কিন্তু যে জি কোনো ব্রাউজার থেকেই ওপেন করতে পারে, আমি কিন্তু তাকে মানা করতে পারবো না। তো আমার সবসময় প্রিপারেশন রাখতে হবে যে আমি যখন তৈরি করব সবগুলা ব্রাউজার আমি নিজেও চেক করে নিব যে ঠিক আছে কিনা, ঠিক আছে? তো জি স্যার, সবগুলা ধন্যবাদ। ব্রাউজারে আপনার ব্রাউজার দিয়ে রান করতে হবে, এটাই হলো ইস্যু। এখন যে কোনো ব্রাউজারই কোনো বিষয় না। এখন কোনো ব্রাউজারে যদি কাজ না করে তাহলে বুঝতে হবে যে ওটা আমার ঠিক করতে হবে, ঠিক আছে? এই আর কি। তো এখানে আমি মজিলা দিয়ে গুগল ক্রোম দিয়ে ওকে দিলাম। তো এখানে আর আপনারা যদি এটাকে রান করতে চান তো অবশ্যই যেটা করতে হবে যে অবশ্যই আমাদের যেহেতু এইচটিএমএল, সো আমাদের একটা ব্রাউজারের মাধ্যমে রান করতে হবে। আমি যেহেতু ব্রাউজারটা বিল্ট ইন দিয়ে রাখছি, তো ডবল ক্লিক করলে দেখবেন যে আমাদের ফাইলটা রান হয়ে গেছে। ওকে, তো এখন কি আসলো, এখানে দেখেন ইউআরএল যে পার্টটা আছে, এখানে দেখেন সি ড্রাইভের ভিতর ইউজার্স ফোল্ডার, দেন ডেস্কটপ ইশিকন, দেন ইন্ডেক্স ডট এইচটিএমএল আমাদের ফাইলটা চলে আসছে, ঠিক আছে? ফাইলের পাথটা তো এখানে কোনো কারণে যদি ফাইল রান না হয়, আপনারা এই পাথে যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি ঠিক ফোল্ডারের ঠিক ফাইলটাতে আপনি আছেন কিনা, ঠিক আছে? তো এখানে আপনি কিন্তু ডেস্টিনেশনটা চেক করতে পারেন যে আপনি ঠিক ফাইলে। অনেক সময় দেখা যায় আপনি কাজ করতেছেন কিন্তু ব্রাউজারে আপডেট হচ্ছে না, এটার কারণটা কি? তো হয়ে যাবে যে আপনি ঠিক ফাইলে নাই, আপনি অন্য কোনো ফাইলে কাজ করতেছেন বা অন্য কোনো ফাইল রান করে বসে আছেন। তো এটা একটু চেক করলে আপনার ক্লিয়ারলি বোঝা যাবে। ওকে, তো এখানে আমরা যদি এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি তো দেখেন এখানে আমাদের কিছুই নেই আউটপুটে। ওকে, তো আমরা এইচটিএমএল এর ফার্স্ট যে ডকুমেন্টেশনটা আছে বা আমাদের যে ফরম্যাটিংটা আছে সেটা আমরা করি। তো আমি একটু কোডটা করে নিই। আচ্ছা, তো এখানে আমি কয়েকটা লাইন কোড লিখলাম। তো এই কোডগুলোর মানে কি আমি বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমত যে ডক টাইপ এইচটিএমএল, ঠিক আছে? তো ডক টাইপ এইচটিএমএল হলো ডকুমেন্ট টাইপ এইচটিএমএল, মানে আমি গুগলকে বুঝাচ্ছি যে আমি যে ডকুমেন্টটাকে রিড করার জন্য রিকোয়েস্ট করছি সেই ডকুমেন্টটা হলো একটা এইচটিএমএল এর ডকুমেন্ট। তো ডকুমেন্ট টাইপ এইচটিএমএল দিয়ে এটাকে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? আর তারপরে আমার যেটা হয়েছে যে এইচটিএমএল ট্যাগ শুরু হয়েছে, তারপরে ভেতরে হেড ট্যাগ এবং বডি ট্যাগ। তো আমাদের যেরকম শরীরে দুটো অংশ, মাথা এবং বডি, তো এরকম মনে করেন যে আমাদের এইচটিএমএল এর ভিতরেও হেড এন্ড বডি দুইটা পার্ট আছে। তো আমাদের হেড পার্টের ভিতরে সাধারণত আপনার রিকোয়েস্টের একটা এইচটিটিপি রিকোয়েস্টের যত ইনফরমেশন এবং মেটা ডাটা আছে, মানে রিলেটেড ডাটা, রিলেভেন্ট ডাটা, যে ডাটাগুলোর উপর ডিপেন্ড করে আপনার পরবর্তী রেন্ডার গুলা হবে বা আপনার ইনফরমেশন গুলা পাস হবে, সেটা হলো আমরা হেডের ভিতরে দিয়ে থাকি। আর বডির ভিতরে দিয়ে থাকি সাধারণত যেটা আমার ইউজার দেখতে পায়। মনে করেন আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলেন, ঢোকার পরে যে ইন্টারফেসটা দেখেন বা যে পুরা আপনি সেকশনগুলো দেখেন বা ইমেজ দেখেন বা টাইটেল দেখেন, এগুলো সবই বডির ভিতরে থাকে। হুম। তো আমাদের হেডের ভিতরে যে হেডের বিষয়টা আবার বলবেন? হেডের ভিতরে আমরা সাধারণত মেটাডাটা রাখি এবং হেডার ইনফরমেশন গুলা রাখি, ঠিক আছে? আমরা দেখবো হেডের ভিতরে কোনগুলা পাস হয়, মেটাডাটা গুলা পাস হচ্ছে, ঠিক আছে? বা শর্টকাট আইকন বা আমাদের ব্রাউজার রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে, আমাদের ওপেন গ্রাফ রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে, ঠিক আছে? বা আপনার ওয়েবসাইট রিলেটেড অনেক ইনফরমেশনও কিন্তু থাকতে পারে, বা গুগলের অনেক সময় কিন্তু অনেক ভেরিফিকেশন রিলেটেড ইনফরমেশন থাকতে পারে। এগুলো সবকিছু আমরা হেডের ভিতরে রাখবো, ঠিক আছে? এবং আমাদের যত এক্সটার্নাল লিঙ্ক আপ গুলো আছে, মনে করেন সিএসএস এর লিঙ্ক থাকতে পারে বা জাভাস্ক্রিপ্ট এর লিঙ্ক থাকতে পারে, ঠিক আছে? তো এই যে এগুলা হলো, আমরা কি এগুলো তো ব্রাউজার মানে একটা ইউজার কিন্তু দেখে না, এগুলা কিন্তু রিলেটেড ইনফরমেশন, ঠিক আছে? তো এই রিলেটেড ইনফরমেশন গুলো আমরা হেডের ভিতরে রাখবো।
ওকে, তো এখন অনেক সময় বুঝতে একটু কষ্ট হবে। আমরা এই যখন কোড করব তখন বুঝে যাবেন যে আসলে এই যেগুলো আলোচনা করছি এগুলো আসলে কি, এটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন আর কি। আর একটা কোশ্চেন ছিল। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি, শুনতে পাচ্ছি। জি স্যার, আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ভালো হবে নাকি ব্র্যাকেট দিয়ে ভালো হবে? কোনটা আপনি কোনটা করেন, ভালো হবে? আপনি করেন, সমস্যা নেই, আপনি যেটা দিয়ে মন চায় করেন। আপনি যদি যদি নোট আপনি যদি যেটাতে ফিল বেটার করেন আপনি সেটাতেই করেন, ঠিক আছে? আমরা তো এখনো প্রজেক্টে যাইনি। আমি যেটা করি যে সাবলাইম ইউজ করি, ঠিক আছে? সাবলাইমে আমার কমফোর্ট ফিল জি হয়, ঠিক আছে? জি তো আমি বলবো, মনে করেন যে আমাদের জি যখন কোডিং লেভেলটা যাবে, যখন আমরা প্রজেক্টে যাব, তো এখানে দেখেন আপনি প্রজেক্টে গেলে তখন আমাদের ফাইল স্ট্রাকচার, ফোল্ডার স্ট্রাকচার ডিফারেন্ট হয়ে যাবে। তখন দেখা যাবে যে আমরা যখন একটা প্রজেক্ট অন করব, তখন দেখেন আমি একটা প্রজেক্টের কোড দেখাচ্ছি আপনারে, তখন আমার প্রজেক্টের কোড অর্গানাইজেশন প্লাস আমার দেখেন কতগুলা ফাইল আছে, এগুলো যখন আমি ম্যানেজ করতে যাব তখন আমার কিন্তু আহ সেই ধরনের মানে ওটা লাগবে, সেই ধরনের এডিটর লাগবে। তো আমি দেখাবো এটাও, আমরা যখন জি প্রজেক্টে যাব তখন আমরা দেখা যাবে সাবলাইম বা নেট বিমস এগুলো ইউজ করবো এবং ওগুলো দিয়ে কিভাবে ফ্যাসিলিটি পাওয়া যায়। এটা অনেক পরের আলোচনা, আগে যেটা দেখতেছেন আমরা নোটপ্যাডে একবারে সিম্পল কোড, এটা দেখেন। ওটা দেখতে গেলে আরো কমপ্লেক্স পেঁচাবেন, ঠিক আছে? বিগিনারদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, সো এটা বাদ দেন, ঠিক আছে? এই আর কি। যেভাবে আমি কোড করতেছি ওকে এভাবে ওকে প্র্যাকটিস করেন, আমি দেখাবো ইন ফিউচার এগুলোও আসবে। হ্যাঁ, ওকে ওকে, তাহলে আমরা শুরু করি। ওকে, তো এখানে আমাদের একবারে বেসিক যে আলোচনাগুলো আছে, আচ্ছা আমি একটা কমেন্ট ইউজ করতেছি। কমেন্টিংটা হলো যে কখনো অনেক সময় কোডের ভিতরে হিন্টিং থাকে যে আসলে কোডের রিলেটেড ইনফরমেশন গুলা, বা আমি কোড রিলেটেড ইনফরমেশন গুলো আমরা কমেন্টের ভিতরে লিখে দিই, সেটা আসলে ব্রাউজারে কখনো আসে না। যেমন আমি যে কমেন্ট দিলাম এটা কখনোই আমার আউটপুটে আসবে না। আচ্ছা, আমি বডির ভিতরে একটা হেডিং ট্যাগ ইউজ করলাম, H1 ট্যাগ। তো H1 ট্যাগটা হলো হেডিং 1 ট্যাগ, বা বলা যায় যে মেইন হেডিং ট্যাগ, সবচেয়ে বড় হেডিং ট্যাগ। তো এটা দিয়ে সাধারণত আমরা সেই টাইটেলটা ইউজ করি যেগুলো আমাদের আম, সবচেয়ে ইম্পর্টেন্ট। মনে করেন যে একটা ওয়েবসাইটে ঢুকলেন, সেই ওয়েবসাইটের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডাটাটা সেটা আসলে H1 ট্যাগে আমরা লিখে থাকি, ঠিক আছে? তো আমি দেখলাম দিস ইজ হেডিং, ঠিক আছে? তো আমি যদি এখন এই ফাইলটাকে রান দেই, তো দেখেন এই যে আমাদের প্রথম যে আউটপুটটা এটা চলে আসছে, দিস ইজ হেডিং। কিন্তু আমি যে এখানে যে কমেন্ট যে লিখছিলাম, এই কমেন্ট পার্টটা কিন্তু এখানে শো করতেছে না, কারণ কি এটা আমি কমেন্ট ব্লগের ভিতরে লিখছি, তার ফলে যেটা হচ্ছে যে এটা কিন্তু আউটপুটে শো করবে না। তো আমাদের এখানে, আমি এটা এই জন্য লিখলাম, আমাদের কিছু ট্যাগের স্ট্রাকচার আছে যেটা আহ, জানার বা আমি লেখার জন্য আমি লিখতেছিলাম যে আমাদের দুই ধরনের ট্যাগ আছে, একটা হলো কন্টেইনার ট্যাগ আর একটা হলো এমটি ট্যাগ, ঠিক আছে? তো কন্টেইনার ট্যাগটা কি? কন্টেইনার ট্যাগ অলরেডি আমরা দেখে ফেলছি, যে ট্যাগটা শুরু হয়ে শেষ হয়। মনে করেন একটা ট্যাগ শুরু হলো এবং সেই ট্যাগটা যদি আবার শেষ হয় এবং মাঝখানে যদি কিছু কন্টেইন করে থাকে, সেটাকে আমরা কন্টেইনার ট্যাগ বলি। যেমন এখানে দেখেন H1 ট্যাগ শুরু হয়েছে, আবার H1 ট্যাগ শেষ হয়েছে, ঠিক আছে? তো এই ট্যাগটা যে শুরু হয়ে শেষ হলো এটাকে আমরা বলতেছি হলো কন্টেইনার ট্যাগ, এবং এই ট্যাগ মাঝখানে যে পার্টটাকে আছে সেটাকে আমরা বলছি এলিমেন্ট, ঠিক আছে? যেমন দিস ইজ হেডিং, এই পার্টটাকে আমরা বলতেছি এলিমেন্ট। আচ্ছা, এমটি ট্যাগটা কি? যে ট্যাগ শুরু হয়ে শেষ হবে না, ঠিক আছে? মনে করেন যে এই ট্যাগটা আমার শেষ হচ্ছে না কোনো কারণে, ঠিক আছে? তো এখানে মনে করেন দিস ইজ হেডিং এর মাঝখানে আমি আরেকটা ট্যাগ ইউজ করলাম, বিআর ট্যাগ। বিআর মানে হলো ব্রেক, ঠিক আছে? তো এই ব্রেক ট্যাগের দেখেন কোনো শেষ নাই, ঠিক আছে? শুরু আছে কিন্তু শেষ নাই। যেমন এটা শুরু আছে, এটা কিন্তু শেষ আছে, এই যে যেটা স্ল্যাশ দিয়ে আমি শেষ করছি, ঠিক আছে? তো বিআর ট্যাগ, এই ট্যাগটা কিন্তু শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। তো এই ট্যাগ দিয়ে কি হচ্ছে অ্যাকচুয়ালি, তো দেখেন দিস ইজ হেডিং, তো এখানে কিন্তু একটা ব্রেক দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এটা এখানে একটা ব্রেক দিয়ে দিচ্ছে। তো এটা হলো বিআর ট্যাগের কাজ। তো এটা আসলে বিআর ট্যাগ শেখা হয়ে গেল, সাথে আরেকটা জিনিস হয়ে গেল, স্যার এটা হলো আমাদের
স্যার এমটি ট্যাগ। আমারটা জি তো রান হইতেছে না। হ্যাঁ, এটা দেখতে হবে কি সমস্যা। আপনি আমার মনে হয় ক্লাসের শেষে যে গ্রুপটাতে আপনাদের অ্যাড করে দিবে না, মেসেঞ্জার গ্রুপ, ওইখানে একটু পোস্ট করে দেন, ঠিক আছে? কারণ এখন আবার রান ওয়ান বাই ওয়ান দেখতে গেলে আমার ক্লাসের কন্টেন্টটা নিয়ে একটু মানে শেষ করতে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? আমার মনে হয় ভিডিওটা আরেকবার দেখেন, আমি মনে হয় একেবারে সিম্পল করে করছি। প্রথম থেকে আপনি ক্লাস শেষ করে এখন রান করার দরকার নেই বা ট্রাইও করার দরকার নেই। এখন যা করতেছি এটা একটু ফোকাসড হয়ে দেখেন, কারণ প্রত্যেকটা ইনফরমেশনই আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? ভিডিওটা শেষ করে একবার দুইবার দেখবেন, তারপর কোড করেন। কোড জি স্যার, জি স্যার। কোড হয়ে যাবে, কোড নিয়ে চিন্তা করেন না, বুঝতে পারলে কোড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার আচ্ছা, তো এখানে আমাদের যেটা হলো যে হেডিং ট্যাগ আমরা একটা দেখলাম, তো এরকম আসলে আমাদের আরো 5টা হেডিং ট্যাগ আছে, 5 থেকে 6টা হেডিং ট্যাগ আছে। তো এই যে দেখেন এখানে আমাদের এই কোডটাই আমি কপি করে নিয়ে আসি, যে কতগুলো হেডিং ট্যাগ আছে H1 থেকে H5 পর্যন্ত। তো এখানে যেটা হচ্ছে যে তো এখানে আসলে ইম্পর্টেন্ট এর উপর ডিপেন্ড করে আমরা এই হেডিং ট্যাগ গুলা সেট করতেছি। এখানে অনেকগুলা বিষয় আছে, মনে করেন এই যে এসইও এর একটা কোশ্চেন প্রথমেই করছিলেন না, সেটা এই যে এখন থেকে শুরু হচ্ছে এটার অ্যান্সার, যে এই যে অন পেজ অপটিমাইজেশন। দেখেন আপনি প্রথমত এটা আউটপুটটা দেখেন। তো এখানে দেখেন H1 থেকে H6। তো আপনি মনে করেন যে কোনো একটা নিউজ পেপারে ঢুকলেন, মনে করেন নিউজ পেপার সাইটে ঢুকলেন, প্রথম আলো বা যে কোনো একটা সাইটে ঢুকলেন, তো দেখবেন যে ওখানে হাইলাইটেড হয়ে একটা নিউজ সবচেয়ে বড় হয়ে থাকে, আর বাকিগুলো থাকে একটু মিডিয়াম আকারে, মনে করেন H2 তে বা H3 তে এভাবে থাকে, ঠিক আছে? H1 এ যেটা থাকে সেটা সবসময় হেডিং 1 ট্যাগ, মানে আমার শিরোনাম টাইপের, ঠিক আছে? তো H1 এর প্রথম নিয়ম হলো যে কোনো একটা পেজে H1 ট্যাগ সবসময় একবার থাকবে, এটা কখনোই দুইবার হবে না। কারণটা কি? কারণটা হলো যে গুগল যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করে, ঠিক আছে, বা আপনার যখন আহ, একটা পেজের ইন্ডেক্সিং করেন, যে এই পেজে কোন ডাটাগুলা নিয়ে আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে কাজ করব বা সার্চ দিলে আপনার এই পেজটা যে আসবে, এটা কিন্তু এই পেজের বা এই ওয়েবসাইটের কন্টেন্টের উপর ডিপেন্ড করে। মনে করেন যে এই পেজে আপনি যে ট্যাগ গুলা ইউজ করছেন, মনে করেন H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ, তো গুগল সবসময় দেখবে যে H1 ট্যাগের ভেতরে কি আছে, ঠিক আছে? তো হেডিং 1 আছে সাপোজ, তো এই হেডিং 1 দিয়ে যদি গুগলে কেউ সার্চ দেয়, তাহলে আমার ওয়েবসাইটটা আসা উচিত। সেটা হয়তো বা এখন 2 লাখ নম্বরেও আসতে পারে, 10 নম্বরেও আসতে পারে, 5,000 নম্বরেও আসতে পারে, সেটা ডিপেন্ড করে আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং এর উপরে বা সেটার পজিশনের উপর ডিপেন্ড করে। কিন্তু H1 ট্যাগটা মানে আমাদের এসইওর জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ট্যাগ, কারণ এই ট্যাগের মাধ্যমে এই ট্যাগের এলিমেন্টটা কিন্তু আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ডাইরেক্টলি হিট করে, এবং একটা পেজের সবসময় একটাই H1 ট্যাগ থাকবে, মাল্টিপল থাকবে না, ঠিক আছে? মাল্টিপল থাকবে না, এবং বাকি যেগুলো আছে এগুলো মাল্টিপল থাকতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। তো প্রথমত আমরা H1 হেডিং ট্যাগ গুলো দেখলাম, এরপরে আমরা প্যারাগ্রাফ ট্যাগ দেখি। প্যারাগ্রাফ ট্যাগটা খুবই সহজ, যেটা হলো যে আমাদের কোনো কিছু প্যারা আকারে শো করতে, সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে থাকি। আমরা একটু কন্টেন্টটা সেট করি। তো ধরলাম যে এটা আমার একটা প্যারাগ্রাফ, ট্যাগের ভেতরে আছে প্যারা, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা যদি আমি রান দিই, দেখেন এটা একটা প্যারা আমার চলে আসছে। তো এখানে যদি এটা আমরা এখানে দেখেন আমি 3টা প্যারাগ্রাফ ট্যাগ সেট করলাম, ঠিক আছে? তো একটার পর একটা প্যারাগ্রাফ সেট হয়েছে, তো এখানে দেখেন 3টা প্যারা সেট হয়েছে এখন। তো এটার আউটপুট কি হবে? আমরা যদি প্যারাগ্রাফ ট্যাগে দেই এই প্যারাগুলা, তো সুবিধা কি দেখেন, দেখেন অলরেডি কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই গ্যাপিংটার জন্যই কিন্তু প্যারাগ্রাফ ট্যাগে আমরা লিখতে পারি বা লিখলে সুবিধা, ঠিক আছে? এবং এখানে কিন্তু অটো একটা স্পেসিং এন্ড গ্যাপ তৈরি হয়ে গেছে প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে, ঠিক আছে?
তো আমরা প্যারাগ্রাফ ট্যাগ কই ইউজ করব একটা বেসিক একটা আইডিয়া পাইলাম। এরপরে আমাদের যে ট্যাগটা আছে খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের সব সময় আসবে, সেটা ডিভিশন ট্যাগ। ঠিক আছে, তো প্যারাগ্রাফ ট্যাগ আর ডিভিশন ট্যাগের ভিতরে পার্থক্য কি একটু দেখি। সিএসএস যখন করবেন বা আমরা স্ট্রাকচার করব কোনো একটা ওয়েবসাইটে, দেখবেন যে ডিভ ট্যাগটা বারবার আসতেছে, তো এটা ডিভিশন ট্যাগ। তো আমরা এই যে দেখেন একটা ডিভ ট্যাগ নিলাম, প্যারা ট্যাগের নিচে একটা ডিভ ট্যাগ নিলাম। তো এখানে দেখেন অলরেডি কোনো পার্থক্য কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা প্যারাগ্রাফ ট্যাগ আর এটা ডিভ ট্যাগ। ঠিক আছে, একই রকম লাগতেছে, কিন্তু আমি যদি আরো একটা ডিভ ট্যাগ নেই এরপরে, দেখেন পরপর দুইটা ডিভ ট্যাগ নিলাম, ঠিক আছে, প্যারাগ্রাফের নিচে দুইটা ডিভ ট্যাগ, তখন গিয়ে পার্থক্যটা বুঝতে পারবেন। দেখেন পার্থক্যটা কি, ডিভ ট্যাগ কিন্তু এই যে এটা, ঠিক আছে, এটা একটা ডিভ ট্যাগ, এটা আরেকটা ডিভ ট্যাগ। তো ডিভ ট্যাগে যেটা হয় যে এই স্পেসিংটা আসে না, প্যারাতে দেখেন একটা স্পেসিং কিন্তু চলে আসছে, ঠিক আছে, একটা প্যারা সেকশন তৈরি করতেছে। কিন্তু ডিভ ট্যাগটা যেটা করতেছে ডিসপ্লে ব্লক, মানে আমাদের পুরা সেকশনটাকে ব্লক করে দিচ্ছে, এবং পরবর্তী যে ইনফরমেশনটা আছে সেটাকে নতুন একটা লাইনে নিয়ে যাচ্ছে, এখানে কোনো প্যাডিং মার্জিন সে অ্যাড করতেছে না। ঠিক আছে, তো এটা হলো আমাদের ডিভ ট্যাগ। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরেকটা ট্যাগ দেখি। জি, কোনো কোশ্চেন? আচ্ছা, এই যে আমরা ডিভ ইউজ না করে ব্রেক দিয়ে প্যারাগ্রাফটা নেক্সট লাইনে নিয়ে যেতে পারবো না? ডিভ ইউজ না করে, মানে প্যারাগ্রাফ ইউজ না করে ডিভ দিয়ে ব্রেক দিলে, হ্যাঁ হ্যাঁ একই একই না কাজ না, করবে। আমরা তো ডিভটা ক্লোজ করে প্যারাগ্রাফটা হচ্ছে নেক্সট লাইনে নিয়ে গেলাম, তাই না? ডিভটা তো ক্লোজ করে প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফ উপরে ছিল। আপনি একটু সোর্স কোডে হচ্ছে দেখেন, আপনি হচ্ছে প্যারাগ্রাফটা ক্লোজ করলেন না, এই যে প্যারাগ্রাফটা স্টার্ট করলেন, দেন স্ল্যাশ টি ক্লোজ করলেন, দেন হ্যাঁ ডিভটা দেওয়ার কারণে তো এটা হচ্ছে যে মাঝখানে এই স্পেসটা চলে গেল, তাই না? হ্যাঁ, তো আমরা এই ডিভটা ইউজ না করে প্যারাগ্রাফটা ফুল রেখে দিয়ে জাস্ট মাঝখানে বিয়ার বসাই দিয়ে এটা কি নেক্সট লাইনে নেওয়া যায় না? মানে এখানে বিআর ইউজ করবেন, এটা কথা বলতেছেন? যে হ্যাঁ, ডিভটা সরাই দিয়ে বিয়ার ইউজ করবো। ডিভ তো সরানোর দরকার নেই, ডিভ সরাই না দিলে, ডিভ যদি সরাই দেন প্যারাগ্রাফ ইউজ করলে তো বিআর এর দরকার নাই, প্যারাগ্রাফ তো অটো একটা বিআর ক্রিয়েট করেই দিচ্ছে আপনাকে, এই যে এখানে একটা ব্রেক ক্রিয়েট করে দিচ্ছে না, তো প্যারাগ্রাফ দিলে তো আর বিআর ইউজ করার দরকার নাই। তবে আমরা জাস্ট দেখতেছি, ঠিক আছে, আপনার কনসেপ্টটা জানা আছে বুঝছি, কিন্তু মানে কথা হলো যে আমরা জাস্ট ট্যাগ গুলা দেখি আগে কোনটা কি কাজ করে। ঠিক আছে, আমি ওই জন্যই সবগুলা হ্যাঁ, ট্যাগই আনতেছি। প্রজেক্ট যখন করব তখন এগুলা নিয়ে আলোচনা হবে যে কোনটা এখন ইউজ করব বা কি করব, আগে দেখেন ঠিক আছে কি কি আছে স্যার, এই আর কি। ডিপটা যদি ওকে আরেকটু বোঝাতেন, ডিপটা বুঝি নাই। ওকে, ডিভটা হলো ডিভিশন ট্যাগ। ডিভিশন ট্যাগটা হলো আপনার একটা সেকশন ক্রিয়েট করতেছে, তো প্যারাগ্রাফও একটা সেকশন ক্রিয়েট করে, ডিভিশনও একটা সেকশন ক্রিয়েট করতেছে। দুইটার ভিতর পার্থক্য হলো যে প্যারাগ্রাফে একটা স্পেস দিচ্ছে আর ডিভিশনে কোনো স্পেস দিচ্ছে না, আর কোনো পার্থক্য নাই। যেমন এই যে প্যারাগ্রাফ যেটা করছেন উপরে নিচে একটা স্পেস আছে না, তো ডিভের ক্ষেত্রে দেখেন নিচে কোনো স্পেস নাই, উপরের স্পেসটা পাচ্ছে উপরের প্যারাগ্রাফের জন্য, নিচেরটাই কিন্তু কোনো স্পেস পাচ্ছে না, কারণ এই যে এই ডিভটা দেখেন, এই ডিভের নিচে উপরে কোথাও স্পেস নাই, কারণ এটা একটা ডিভটা জাস্ট একটা নতুন সেকশন ক্রিয়েট করতেছে, প্যারাগ্রাফও করতেছে, জাস্ট স্পেস দিচ্ছে, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। বুঝছি স্যার। আচ্ছা, ওকে, দেন আরেকটা ট্যাগ আমরা দেখতেছি যেটা এইচআর ট্যাগ, হরিজন্টাল রো ট্যাগ, যেটা আপনার একটা রো ক্রিয়েট করে দিবে। এই যে একটা রো চলে আসছে, এই এইচআর ট্যাগ দিয়ে আমরা সেটা তৈরি করলাম আর কি। তো এটা একটা এমপি ট্যাগ কিন্তু, ঠিক আছে, আরেকটা উদাহরণ দেখলাম এমপি ট্যাগের আর কি। তো আমরা ফ্রিকোয়েন্টলি কিছু ট্যাগ দেখি যেগুলো আমাদের কাজে লাগবে বা কাজে আসে। অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের কোটেশন রিলেটেড ইনফরমেশন থাকে, কোট রিলেটেড, ঠিক আছে, তো সেটা আমরা কিউ নামে একটা ট্যাগ আছে, এই কিউ ট্যাগের ভিতরে যদি দিয়ে দিই,
তো সেটা দেখবেন যে একটা কোটেশনের ভেতরে চলে আসছে, এই যেমন এটা, এই এই যে ওয়ার্ডটা আছে এটা দেখেন একটা কিউ ট্যাগের মাধ্যমে ভিতরে চলে আসছে, ঠিক আছে। তো এটা কোটেশন ট্যাগ দিয়ে ইউজ করতে পারেন, তো এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, একটা সমস্যা না। তারপর আপনি যদি ইটালিক কোনো লেখা লিখতে চান, মনে করেন যে আমি এখানে এই লেখাটাকে ইটালিক ফরম্যাটে নিতে চাই, তাহলে আই একটা ট্যাগ আছে, এই ট্যাগের ভেতরে যদি আই ট্যাগের ভেতরে যদি রাখেন তাহলে এটা ইটালিক ফরম্যাটে চলে যাবে। দেখেন এই যে এই লেখাটা, ঠিক আছে, এটা ইটালিক ফরম্যাটে চলে গেছে। একটা কোশ্চেন, জি এই যে ট্যাগ গুলো আছে এগুলা কি পরে আমাদের দিয়ে দিবেন না? হ্যাঁ, আমি ক্লাস শেষ হলে ভিডিওটা আর এই পুরো ফোল্ডারটা সব আমি মানে গুগল ড্রাইভে আপ করে দিব, আপনারা ওই লিংকের থেকে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। জি জি ঠিক আছে ভাই, মানে বললাম যে এই যে যত প্রকার ট্যাগ গুলো আছে কিভাবে কথা ব্যবহার করতে হবে এগুলা দিয়ে দিবেন না? হ্যাঁ, আমি এই যে W3 লিস্ট স্কুল, গুলা হ্যাঁ লিস্ট W3 স্কুল থেকে আমি দিয়ে দিব। এখন যেটা দেখাচ্ছি দেখেন, আরো 3টা ক্লাস হবে HTML এর উপরে, ওইখানে আমি ডিটেল পেয়ে যাবেন, সমস্যা নেই। আপাতত যেটা দেখতেছেন ওইটাই ফোকাস করেন, সমস্যা নেই, আমি সব দিয়ে দিব। জি জি আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো জি শুনতে পাচ্ছি। স্যার, এইচআর ট্যাগটা কোথায় ব্যবহার করা হয়? কোন ট্যাগ? এইচআর ট্যাগটা হরিজন্টাল রো আপনি যে কোনো জায়গায় স্যার, ইউজ করতে পারেন, যেটাতে একটা রো ক্রিয়েট, একটা ডিভিশন ক্রিয়েট করে দিচ্ছে, একটা সেপারেশন ক্রিয়েট করে দিচ্ছে। মানে স্যার প্যারাগ্রাফের ক্ষেত্রে তো পি অথবা মানে বিআর এগুলো ব্যবহার করা হয়, এইচআরটা কোথায় ব্যবহার করা হয় বেশিরভাগ? প্যারাগ্রাফ তো একটা কন্টেইনার ট্যাগ, আর এইচআর হলো এমটি ট্যাগ, তো ওটার সাথে এটা কম্পেয়ার করা যাবে না। তো প্যারাগ্রাফের ভিতরে কিন্তু একটা আপনার এলিমেন্ট আছে, ঠিক আছে, যেমন এটা, ঠিক আছে, কিন্তু এইচআর এ কিন্তু কোনো এলিমেন্ট নাই, আপনি এইচআরটাকে যেখানে রাখবেন সেখানেই একটা ডিভিশন ক্রিয়েট করে দেবে, যেমন এই লাইনটা ক্রিয়েট করে দেবে, আর কিছুই না, এখানে আর কোনো লজিক বা কিছু নাই, ঠিক আছে, এই আর কি। ওকে, দেন মনে করেন যে আমাদের নেক্সট আরেকটা ট্যাগ দেখি, ডেল ট্যাগ, যেটা ডিলিটের জন্য ইউজ হয়। অনেক সময় দেখা যায় যে আপনার প্রিভিয়াস প্রাইস 500 টাকা, বর্তমানে যে প্রাইস আছে সেটা 200 টাকা, ঠিক আছে। তো এই যে প্রিভিয়াস প্রাইসটা কেটে দেখায়, তো এটা ডেল ট্যাগের মাধ্যমে দেখাইতে পারেন। মনে করেন যে এখন ডেল ট্যাগে যে 500 কেটে দেখাচ্ছে, ঠিক আছে। দাদা জলদি একটা করো। সবাই একটু মিউট করে দেন। ওকে, নেক্সট আর একটা দেখি ট্যাগ, যেটা সুপারভিশন আর সাবস্ক্রিপশন, আর একটা সুপারভিশন। সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টে যেটা হচ্ছে এই যে অনেক সময় দেখা যায় যে আপনার আমাদের যে লেখাগুলো আছে, মনে করেন যে আপনি কোন একটা ফরম্যাটে সেটা দেখাতে যাচ্ছেন সুপারস্ক্রিপ্ট আকারে, ঠিক আছে, মনে করেন এ স্কোয়ার দেখাতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এসইউপি এই ট্যাগের মাধ্যমে জাস্ট আপনি এই এসইউপি ট্যাগের ভেতরে যদি আপনি টুটাকে প্লেস করে দেন, তখন সেটা সুপার স্ক্রিপ্ট হয়ে যাবে, মানে এটা উপরে উঠে যাবে, ঠিক আছে। এই যে এ স্কোয়ার, ঠিক আছে। তো এরকম সুপার স্ক্রিপ্টের মতো মনে করেন যে সাব স্ক্রিপ্ট আছে, মনে করেন যে আপনি H2O দিলেন, তো এই ওটাকে কিন্তু আপনি সাব স্ক্রিপ্ট করতে পারেন। এসইউবি একটা ট্যাগ আছে, তো এসইউবি এই ট্যাগের মাধ্যমে যদি আপনি করেন, তো সেক্ষেত্রে আমাদের একটা সাব স্ক্রিপ্ট হয়ে যাবে। তো দেখেন H2O, ঠিক আছে। স্যার একটা প্রশ্ন ছিল। জি, এই যেখানে দেখতে পাচ্ছি যে এই 500 মানে 500 টাকার যে একটা অ্যামাউন্ট লেখা, এটা কেটে দিছেন, মানে ট্যাগ গুলা শুরু শেষ মানে এটা লেখে কিভাবে, মানে এটা এই যে বুঝতে পারি নাই। ট্যাগটা শুরু হবে এভাবে, শেষ হওয়ার সময় একটা স্ল্যাশ থাকবে, এই স্ল্যাশটা। না ঠিক আছে, সিলেবাস দা শেষ করে এটা বুঝি, মানে আমি দেখা গেল কি নোটপ্যাড প্লাস প্লাসে মানে কোথায় লিখবো, আর ওই প্যারাগ্রাফে মানে গুগল ক্রোমিতে গেলে তখন মানে ওটা কোথায় শো করবে, এই জিনিসটা বুঝতে পারি নাই।
আচ্ছা, না এটা এখন যদি বুঝতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এটা এই যে যেমন এখানে শো করতেছে, এখন আপনি চাচ্ছেন যে না এটাকে আপনি ফরম্যাটিং করে মনে করেন যে এখানে একটা সেকশন থাকবে, ওই সেকশনের ভিতরে প্রোডাক্টের ইমেজ, তারপরে নিচে 500 কেটে 200, ঠিক আছে জি একবারে জি 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 ওটার জন্য আপনার সিএসএস জানতে হবে, সিএসএস দেখে দেন আমরা ওটা, কারণ ওটা স্ট্রাকচার তৈরি করতে হবে এবং মানে আমাদের সেই সেকশন তৈরি করতে হবে, সেকশনের হাইট উইথ দিয়ে ফরম্যাটিং করতে হবে। হ্যাঁ, আপাতত আজকে আচ্ছা ঠিক আছে। আমাদের বেসিক এইচটিএমএল এর ক্লাস আমরা টেবিল দিয়ে করতে পারবো হয়তো, বা নেক্সট ক্লাসের পরে ক্লাসে গেলে তখন টেবিল দিয়ে আপনারা জি কাজ সেকশন তৈরি করে করা যাবে আর কি। ঠিক আছে আর কি, জি ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। তো যে ট্যাগ গুলা দেখছি এগুলা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া তো পেলেন, আমরা আরো কিছু ট্যাগ দেখি দেন আমরা আজকের মতো শেষ করে দিব। আম, যেটা হলো যে নেক্সট যে ট্যাগটা আছে এই ট্যাগটা নিয়ে এন ডেপথ আমাদের নেক্সট দিন আরো আলোচনা হবে, যেটা আমাদের লিঙ্ক ট্যাগ। তো ধরলাম যে আমাদের কোনো অনেক সময় দেখা যায় আমাদের একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটের লিঙ্কের ব্যবহার থাকে, যে আপনি এক জায়গায় ক্লিক করলেন, সেখানে ক্লিক করলে আপনি আরেকটা লিঙ্কে চলে যাবেন বা আরেকটা এইচটিটিপি রিকোয়েস্টে চলে যাবেন। ধরলাম যে আমি একটা রিকোয়েস্ট সেট করি, ঠিক আছে, আমি লিখলাম ফেসবুক দিয়ে আমার এ ট্যাগ। এ ট্যাগটা হলো আমার লিংকের জন্য ইউজ হয়, যখন আমি কোথাও কোনো টেক্সটের ভেতরে আমি লিংক এ ট্যাগ ইউজ করব তখন সেটা লিংকের জন্য ইউজ হয়। এখানে এই ফরম্যাটের ভেতরে জি যেটা আসতেছে যে এ ট্যাগটা হলো একটা কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। তো এটা তো বুঝতেই পারছেন কন্টেইনার ট্যাগটা কি। আর এই স্টেপটারে আমরা বলতেছি অ্যাট্রিবিউট, ঠিক আছে। অ্যাট্রিবিউট আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো ফরম্যাটিং আমাদের নতুন একটা পার্ট আসলো যে আমাদের ট্যাগের ভেতরে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট থাকতে পারে, ঠিক আছে। তো অ্যাট্রিবিউটটা হলো আমাদের ট্যাগের স্পেসিফাইড কোনো বৈশিষ্ট্য প্রদান করে। মনে করেন যে আপনি যখন এই স্টেপের ভেতরে ভ্যালুটা দিবেন তখন যেটা হবে যে আমরা যদি ক্লিক করি সে কোথায় যাবে সেই লিঙ্কটা আমাদের এই অ্যাট্রিবিউটের ভেতরে দেওয়া থাকবে। মনে করেন দিলেন যে https facebook.com সাপোজ, ঠিক আছে। তো এখানে দেখেন একটা লিংক কিন্তু অলরেডি চলে আসছে, এই যে ফেসবুক। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু ফেসবুকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো এই যে facebook.com এটাতে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে ফেসবুক অলরেডি লোড হয়ে গেল। তো এখানে যেটা হচ্ছে যে এটা আমরা কিভাবে লোড করব বা এর পরবর্তীতে আমাদের টার্গেটের রিলেটেড ইস্যু আছে, এগুলো আমরা নেক্সট দিনে দেখব। বা আমাদের অন পেজ লিঙ্কিং থাকতে পারে, অফ পেজ ইন অন পেজ লিঙ্কিং এবং আউট পেজ লিঙ্কিং, দুই ধরনের লিঙ্কিং আছে। এই লিঙ্কিং গুলা কিভাবে করতে হয় এটা আমরা নেক্সট দিনের ক্লাসে দেখবো।